আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কেপিবি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হায়াত মাহমুদের লেখা সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমেই জানা দরকার সাহিত্য কি। সাহিত্যের রূপরীতি যে আমরা জানবো সেটা সাহিত্য কি সেটা যদি না জানি তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই অন্ধকারই থেকে যাবে। আসলে সাহিত্য বলতে লিখন শিল্পকে বোঝায়। আমরা এভাবেও বলতে পারি যে ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত রূপটাই হচ্ছে সাহিত্য। আবার এভাবেও বলা যায় যে লেখকের বাস্তব জীবনের অনুভূতির বর্ণনাই হচ্ছে সাহিত্য। তাহলে লেখক হায়াত মাহমুদ সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে এই আলোচনাটাই তিনি করেছেন যে কিভাবে কয়েকটা শাখার সমন্বয়ে সাহিত্যটা গড়ে উঠেছে। সাহিত্য নানা ধরনের, অনেক রকম উদ্ভিদ নিয়ে যেমন বাগান, তেমনি বিভিন্ন রকম সৃষ্টিকর্ম নিয়েই কিন্তু সাহিত্য। সাহিত্যে রূপ ও রীতি প্রবন্ধে অতি সংক্ষেপে বিচিত্র সাহিত্য রীতির পরিচয় তিনি তুলে ধরেছেন। কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি উপশিরোনামে লেখক প্রত্যেকটি রীতির স্বরূপ তুলে ধরার চেষ্টা করেছেন। তাহলে আমরা প্রবন্ধে যাওয়ার আগে হায়াত মাহমুদ সম্পর্কে আগে জেনে নেব। কারণ আমরা জানি যে একজন লেখকের জন্মসাল, মৃত্যুসাল, তার কর্মজীবন, শিক্ষাজীবন, তিনি কি কি পুরস্কার পেয়েছেন, তিনি কি কি লেখা দিয়েছেন আমাদের জন্য, সেগুলা জেনে আমরা আসলে প্রবন্ধটায় যাব। তাহলে চলো লেখক পরিচিতিটা আগে জানি। হায়াত মাহমুদের জন্ম 1939 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তিনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করলেও তিনি কিন্তু ঢাকা থেকেই পড়ালেখাটা করেছেন। তিনি ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে প্রবেশিকায় উত্তীর্ণ হয়েছেন 1956 সালে। আর 1958 সালে তিনি তৎকালীন কায়েদে আজম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, বর্তমানে যেটা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা অনার্স এবং মাস্টার্স পাশ করে আবার তিনি কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি ডিগ্রিটা লাভ করেছেন। আর তিনি পেশা হিসেবে অধ্যাপনাকে বেছে নিয়েছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার শেষে বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। আর কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তীতে তিনি গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে বেশি খ্যাতি অর্জন করেছেন, কারণ এই লেখাগুলাই তার বেশি জনপ্রিয়তা লাভ করেছে। তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, প্রায় অর্ধ শতাধিকের মতো। তবে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, এটা একটা কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, প্রতিভার খেলা নজরুল, আবার আছে বাঙালি বলিয়া লজ্জা নাই, আবার কিছু গবেষণা ধর্মী তার রচনা আছে, যেমন বাংলা লেখার নিয়ম কানুন, কিশোর বাংলা অভিধান, এগুলা তার খুবই উল্লেখযোগ্য লেখা। আর সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি কিন্তু বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। তো তোমরা ডিটেলসে পড়ে নিবে, কারণ এই তথ্যগুলো জানা অনেক বেশি দরকার, কারণ আমাদের অবজেক্টিভে এই প্রশ্নগুলো অনেক সময় চলে আসে। আর কোনটা কি ধরনের রচনা এটাও তোমরা ভালো করে জেনে নিবে। চলো তাহলে আমরা মূল পাঠে চলে যাই, প্রবন্ধে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, প্রথম লাইনেই প্রাবন্ধিক বলছেন যে সাহিত্য বিশাল পরিধির একটা বিষয়। মানে প্রথমেই তিনি আমাদেরকে বুঝিয়ে দিতে চেয়েছেন যে যে প্রবন্ধটা নিয়ে তিনি আলোচনা করবেন সেটা কোনো ছোট কোনো বিষয় না, একটা বিশাল পরিধির একটা বিষয়। শুধু আমরা এক কথায় সাহিত্য বলে ফেলি, সংক্ষেপে কি বলছি, সাহিত্য। কিন্তু বিচারের সময় গদ্য, পদ্য, গল্প, উপন্যাস, কবিতা, নাটক এই সবগুলাকে আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে তবেই আমরা বুঝার চেষ্টা করি। আর সাহিত্যের রূপ বলতে সাহিত্যের বিভিন্ন শাখাকে বুঝে থাকি। শাখাগুলা কি? কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা, এইরকম বিভিন্ন শাখা প্রশাখা। একটা যেমন গাছের বিভিন্ন ডালপালা থাকে, ঠিক সাহিত্যটাকে যদি আমরা একটা গাছের সাথে তুলনা করি তাহলে এর বিভিন্ন ডালপালাগুলা কি? কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, এগুলাকে আমরা আলাদা আলাদা করে এটা শাখা হিসেবে
চিন্তা করে নিচ্ছি। তাহলে এটাকে বলছি কি, সাহিত্যের রূপটা হচ্ছে এই শাখাগুলা। আর রীতিটা কি? রীতিটা হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে বা কি স্টাইলে এটা তৈরি করা হয়েছে সেই বিষয়ে যে পর্যবেক্ষণ বা আলোচনা, সেটাকে বলা হচ্ছে রীতি, অথবা নির্মাণ কৌশলটাই হচ্ছে এটার রীতি। তাহলে আমরা মোটামুটি বুঝে ফেললাম যে সাহিত্যের রূপ কি এবং রীতি কি। এখন প্রাবন্ধিক হায়াত মাহমুদ তিনি আলাদা আলাদা করে উপশিরোনামে কবিতা, নাটক, ছোট গল্প, মহাকাব্য, উপন্যাস এই সবগুলাকে আলাদা আলাদা করে তিনি আবার বর্ণনা করেছেন, এবং কোন সাহিত্যিক, কোন নাট্যকার, কোন কবি কোন রচনাটা লিখেছেন সেটাও তিনি সুন্দরভাবে এখানে কিছু বর্ণনা রেখেছেন। তাহলে চলো সেই হিসেবে আমরা প্রথমে কি পাচ্ছি? কবিতা। কবিতা কি? আমরা তো সবসময় কবিতা পড়ি, আমরা জানি কবিতা কি, কিন্তু তারপরেও আমাদের এখানে কিভাবে এটার বর্ণনা করেছে সেটাও একটু জানা দরকার। ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি। তাহলে দেখো, যখন আমি বলছি যে জল পড়ে পাতা নড়ে, অথবা আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, এই যে আমি কথাগুলা বলছি কিভাবে ছন্দে ছন্দে বলছি, তো এখানে অনেক প্রকার ছন্দ আছে, যেমন মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, আবার একটা ছন্দ আছে অমিত্রাক্ষর, আবার নতুন একটা ছন্দের আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে গদ্য ছন্দ। তাহলে এই ছন্দবদ্ধভাবে যেটা আমি বলছি সেটা কি হবে? সেটা হবে কবিতা। পদ্যে যেটা রচিত সেটাই হচ্ছে কবিতা। আর কবিতার প্রধান দুটি রূপভেদ হচ্ছে মহাকাব্য আর এটা হচ্ছে গীতি কবিতা বা গীতিকাব্য। নামটাতেই তোমরা বুঝতে পারবে, দেখো একটা হচ্ছে মহাকাব্য মানে বিশাল কাব্য, আর একটা হচ্ছে গীতি কবিতা, গানের সাথে যুক্ত আছে নামটার, গীতি কবিতা। প্রথমত এই দুইটা ভাগে ভাগ করা হয়, আর আরো এর কিছু শাখা প্রশাখা আছে যেটা কিনা গীতি কবিতার বিভিন্ন প্রকারভেদ, মহাকাব্যের বিভিন্ন প্রকারভেদ। তাহলে দেখি আগে মহাকাব্যের ব্যাপারটা কি। মহাকাব্য হচ্ছে বিশাল আকারের যে কাব্যটা, এটার সফল রূপটা আমাদের দেশে প্রথম দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্যগ্রন্থের মাধ্যমে। মেঘনাদবধ কাব্যে মেঘনাদকে বধ করার মাধ্যমে একটা ঘটনা তিনি দিয়েছেন। আর মহাকাব্যের মূলত যে বিষয়টা থাকে সেটা থাকে যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনীকে অবলম্বন করে হয়, আর সেটা দীর্ঘ হয়, অবশ্যই দীর্ঘ হয়, সেটা আগেই বলেছি। আর মহাকাব্যের মধ্যে প্রধান যে দুটি কাহিনী আছে ভারতবর্ষ উপমহাদেশে, সেই সর্বপ্রাচীন দুটি কাহিনী হচ্ছে, একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত। আর মেঘনাদ বধ তো আগেই বললাম, মেঘনাদ বধের শুরুটা এরকম ছিল, উঠিলা রাক্ষসপতি প্রাসাদ শিখরে কনক উদয়াচল দিনমণি যেন অংশুমালী, এইভাবে ভেবে পুরাটা কাব্য করে একটা যুদ্ধ বিগ্রহের ঘটনা তিনি বর্ণনা করেছেন। আর মহাভারত এবং রামায়ণ সম্পর্কে এখানে কি বলেছে দেখো, যে মহাভারত সম্পর্কে বলেছে যে যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থ হচ্ছে মহাভারত গ্রন্থে যা নেই পুরা ভারতবর্ষে নেই, অর্থাৎ মহাভারতে সব ঘটনার বর্ণনা করেছেন, এটা আকারে বিশাল। আর রামায়ণ সেই তুলনায় খুবই ছোট একটা কাহিনী, যেমন পত্নী সীতাকে মানে স্ত্রী সীতাকে নিয়ে রামের বনবাস, আর তার অনুগামী হয়েছিল তার ছোট ভাই লক্ষণ। আর বনবাসে থাকার সময় লঙ্কা দ্বীপের রাজা রাবণ তার বোন শূর্পণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশ পথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দি করে রাখে। আর সীতাকে উদ্ধারের জন্য রাম এবং রাবণের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটাই হচ্ছে রামায়ণ কথা। এক কথায় মহাকাব্য কিন্তু অনেক দীর্ঘ কাহিনী কবিতা, এখানে অবশ্যই যুদ্ধ বিগ্রহ থাকতে হবে এবং কাহিনীটা অবশ্যই দীর্ঘ হতে হবে। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারলে যে মহাকাব্যটা কি। আর মহাকাব্যের মূল লক্ষ্য হচ্ছে গল্প বলা, তাকে গদ্যে না লিখে লিখা হয় কি পদ্যে, আর এই জন্য বলা হয় মহাকাব্য। আর এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা যেটাকে আমরা বলছি গীতি কবিতা, যে দুইটা ভাগ রূপভেদ, একটা হচ্ছে মহাকাব্য একটা হচ্ছে গীতি কবিতা। আর ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র মহাকাব্যের গীতি কবিতার চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন, যে বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য সেই কাব্যই হচ্ছে গীতিকাব্য। মানে মহাকাব্য তো জানলে যে একটা যুদ্ধ বিগ্রহের ঘটনা, তারপর বিশাল একটা কাহিনী থাকে। আর গীতিকাব্য হচ্ছে ক্ষুদ্র ছোট আকারের থাকে, যেমন থাকে ছোট্ট করে কোনো একটা লেখক যিনি তার অনুভূতিটাকে সংক্ষেপে প্রকাশ করছেন, তার মনের ভাবের উচ্ছ্বাসটাকে পরিষ্কার ভাবে
প্রকাশ করাই যেটার উদ্দেশ্য, আর সেটার সঙ্গে একটু সুর মিলিয়ে যে গাওয়া হয় সেটাই হয়ে যায় আসলে গীতিকাব্য। একটু সুর মিশ্রণ করলে হয়ে যায়। এখানে আরেকটা ব্যাপার আছে যে ক্ষেত্র বিশেষে যদি কখনো এটা দীর্ঘ হয় তাহলেও কিন্তু সমস্যা নেই। কেন? কারণ ব্যক্তির মনের পূর্ণ অভিব্যক্তিটা প্রকাশিত যেখানে হয়ে যায় সেটাই হয়ে যাবে গীতিকবিতা। বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব কবিতাবলী। তাহলে এটা অবশ্যই ইম্পর্টেন্ট লাইন একটা, তোমরা আন্ডারলাইন করে রাখো, এটা ভালো করে মনে রাখবে, আমাদের অবজেক্টিভ কোশ্চেন আসে। তারপর দেখো, যদি গীতি কবিতাকে আবার শ্রেণী বিভাজনের অন্তর্ভুক্ত করা হয় তাহলে অনেকগুলো শ্রেণীতে কিন্তু ভাগ করা হয়েছে। যেমন ভক্তিমূলক, তারপর আছে স্বদেশ প্রীতিমূলক, তারপর আছে প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক, দর্শনাশ্রয়ী কবিতা, এরকম অনেক আছে। আবার শোকগাথা বা শোককে আশ্রয় করে লিখিত যে কবিতা, এগুলা কিন্তু সবই গীতি কবিতার পর্যায়ভুক্ত। আবার দেখো আমাদের যে জাতীয় সঙ্গীত আমরা গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে একটা কবিতা ছিল সেটাকে আমরা সুরের সাথে সমন্বয় ঘটিয়ে এটা কি করেছি আমরা, আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নিচ্ছি। এটাও কিন্তু একটা গীতি কবিতা। আবার দেখো বঙ্কিমচন্দ্রের যে, যিনি গীতি কবিতার সবচেয়ে চমৎকার সংজ্ঞাটা দিয়েছেন, তিনি লিখেছেন কি বন্দে মাতরম একটা গান আছে। আর রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান হিসেবে আছে এর গীতবিতান। তোমরা এই নামগুলো মনে রেখো, পরবর্তী টাইমে তোমাদের এগুলা কাজে লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহাকাব্য এবং গীতি কবিতা সম্পর্কে, এগুলো তোমরা একটু ভালো করে পড়লে ভালোভাবে বুঝে যাবে। আর বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক হচ্ছেন, একজন হচ্ছেন কাজী নজরুল ইসলাম, আর একজন হচ্ছেন জসীমউদ্দিন। আর কাজী নজরুল ইসলামকে আমরা জানি যে বিদ্রোহী কবি আমাদের, আর দ্বিতীয় জন হচ্ছেন পল্লী কবি, যিনি কিনা পল্লীর জীবনকে খুব সুন্দরভাবে আবেগ দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের সামনে। আর নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর, দৃপ্ত ভাবের যে একটা দেখা পাওয়া যায়, সেটা কিন্তু পূর্বে মানে আগে কিন্তু বাংলা কাব্যে ছিল না, তিনি এটা প্রবর্তন করেছেন। একটা বিদ্রোহের সুর নিয়ে অগ্নিবীণা তিনি রচনা করেছিলেন যে বল ভীর চির উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। এই যে তার যে একটা নতুনত্ব, একটা নতুন ধারা, বিদ্রোহের একটা ধারা, তিনি এটার প্রবর্তন করেছেন। আবার জসীমউদ্দিন যখন লিখেছেন যে নকশিকাঁথার মাঠ বা সজন বাদিয়ার ঘাট, সেখানে তিনি চমৎকার ভাবে কাব্য করে করে চমৎকার করে গ্রামীণ জীবনটাকে তুলে ধরেছেন। তাদের অনুসারী কিন্তু আর কেউ হতে পারেনি, তারা একটা আলাদা একটা ঢং, আলাদা একটা স্টাইল তারা নির্মাণ করে গেছেন। জসীমউদ্দিন যখন তার সেই রূপাই কবিতা বলেন যে এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল, কালো ছেলে কালো, মানে চমৎকার ভাবে কাব্য করে 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 মহা একটা কবিতা লিখেছেন নকশিকাঁথার মাঠ, যেটা কিনা পরবর্তীতে ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। এগুলো হচ্ছে কাহিনী কাব্য। তাহলে এই হলো আমাদের মোটামুটি কবিতা সম্পর্কে আলোচনা। পরবর্তী তোমরা আরো বিশদভাবে এটা পড়ে জেনে নিও, আমি সংক্ষেপে বলে বলে যাচ্ছি। তারপর দেখো নাটক, এটাও কিন্তু সাহিত্যের আরেকটা শাখা। নাটকটা কি? নাটক হচ্ছে আমরা কিন্তু সামনে দেখতে পাই, টেলিভিশন বা রেডিওতে আমরা দেখি অথবা মঞ্চায়িত হয়, তখন আমরা এটা সামনে দেখতে পাই, এই জন্য এটাকে বলা হয় দৃশ্যকাব্য বা শ্রব্যকাব্য। আমরা দেখতেও পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। আর বিশ্ব সাহিত্যের সর্বপ্রাচীন শাখা হচ্ছে এই নাটক। সবার প্রথমে এটা রচিত হয়েছিল। আগে ছাপাখানা ছিল না, তখন ঘরে ঘরে এটা পঠিতও হতো না, শুধু অভিনয় করা হতো। আর নাটকের মূল লক্ষ্যই ছিল দর্শক সমাজ, সেটা পাঠকরা কিন্তু পাঠ করতো না। যেহেতু ছাপাখানাই নাই সেহেতু সেটা ছাপানোর কোনো প্রসেস ছিল না, এই জন্য মঞ্চায়িত হতো আর তারা এটা সামনে দেখতো। আর সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজের যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের একটা সমসাময়িক ঘটনাকে সামনে উপস্থিত করা হয়, পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে পারে সরাসরি। আর সংস্কৃত অলংকারিক কিন্তু নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেই রকমই প্রথা ছিল, কারণ শেক্সপিয়র তার সবগুলা নাটক কিন্তু রচনা করেছিলেন এভাবে কাব্যের মাধ্যমে। সাংস্কৃতিক অলংকারিকদের মধ্যে দুই ধরনের হচ্ছে কাব্য, একটা হচ্ছে দৃশ্যকাব্য আর একটা হচ্ছে শ্রব্যকাব্য। আর নাটক প্রধানত দৃশ্যকাব্য, সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভব না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যটাই আসলে ব্যর্থ হয়ে যায়। এজন্য নাটককে বলা হয় সমাজের দর্পণ। তোমরা খুব খেয়াল করে শুনো যে নাটক যদি আমরা সামনে না দেখি, একটা নাটক যখন আমরা পড়ি তখন কিন্তু সেই ফিলটা আমরা কখনো পাই না। যদি একটা নাটক দেখে ফেলি সামনে, তাহলে কিন্তু আমরা পুরো জিনিসটা
ভালোভাবে বুঝে ফেলি। আর নাটককে সাধারণত ৫টা অঙ্কে ভাগ করা হয়। যেমন প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন, উপসংহার। প্রারম্ভটা কি? শুরুটা। একটা ঘটনার শুরু থাকতে হবে। সেই শুরুটাকে বলা হচ্ছে প্রারম্ভ। আর প্রবাহ হচ্ছে কাহিনীর অগ্রগতি, যেটা কিনা কাহিনীটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। উৎকর্ষ, উৎকর্ষের যে ইংরেজি শব্দটা সেটা শুনলে তোমরা বুঝতে পারবে যে উৎকর্ষটা কি? ক্লাইম্যাক্স। মানে এই জায়গাটায় এসে নাটকটা একটা নতুন ভাবে মোড় নেয়, নতুন একটা ধাক্কা খায়, যেন এখানের কাহিনী নতুন ভাবে শুরু হয়। গ্রন্থিমোচন, সেটা হচ্ছে কাহিনীর দিকে উত্তরণ ঘটায়, ধীরে ধীরে কাহিনীটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, পরিণতির দিকে নিয়ে যায়। তারপরে হচ্ছে উপসংহার, যে পরিসমাপ্তি ঘটায়। এই হচ্ছে মোটামুটি নাটকের ৫টা অঙ্ক থাকে, যে ৫টা অঙ্কে বিভক্ত করে নাটকটাকে রচনা করা হয়। আর কাহিনীর বিষয়বস্তু পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ৩টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্র্যাজেডি, একটা হচ্ছে কমেডি, আর একটা হচ্ছে প্রহসন। এই ৩টা প্রধান শাখায় আগে বিভক্ত করা হয়। আর ট্র্যাজেডিকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়, কারণ ট্র্যাজেডিটা কি থাকে? ২টি অংশ ক্রিয়াশীল থাকে। একটা হচ্ছে প্লট বা আখ্যান ভাগ, চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, এগুলাকে মঞ্চায়ন করা হয়। সমস্ত কিছু সমন্বয়ে সুসংগতি তৈরি করা হয়। আর গ্রিক দার্শনিক সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলেছেন যে রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের সামনে উপস্থিত করা হয়, দর্শককে মানে দেখানো হয়, তার হৃদয়ে যে, তার মনের ভিতরে যে ভয় বা করুণার প্রশমন করানো হয়, সেটাকেই বলা হয় ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডির মধ্যে দেখা যায় যে হয় নায়কের একটা বা নায়িকার কোনো একজনের মৃত্যু দেখায়, অথবা কাহিনীর একটা মিলন ঘটে না, এইরকম একটা দুঃখ নিয়ে শেষ হয়। যখন দর্শক এই নাটকটা দেখে, তখন তার ভিতরে একটা কান্নার একটা ভাব আসে, একটা খারাপ লাগা আসে। এটাকে বলা হয় ট্র্যাজেডি নাটক। আর ট্র্যাজেডি নাটকটাই কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়। কমেডি বিষয়ে অ্যারিস্টটল আর একটা কথা বলেছেন যে মানব চরিত্রে যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডির উপজীব্য। অর্থাৎ কমেডিটা মানুষকে একটু আনন্দ দেয়। আমরা জানি সাহিত্যের বিভিন্ন রস থাকে, শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, অদ্ভুত, শান্ত। এই রসগুলোর মধ্যে প্রথমটা কমেডির মধ্যে হচ্ছে ট্র্যাজেডির মধ্যে হচ্ছে করুণ রস, আর কমেডির মধ্যে হচ্ছে একটা হাস্যরস। মানে যারা এটা দেখবে তাদের ভালো লাগবে, একটা হাসি আসবে, একটা মিলনাত্মক ব্যাপার থাকবে, এখানে কোনো বিরহের ব্যাপার থাকবে না। আর এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তি যুগের উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে, মানে একটু হাসানোর চেষ্টা থাকবে। আর কমেডি আমাদের মানব সুলভ ত্রুটি, বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে। মানে এটা মানুষের একটা বিনোদন। আমরা তো জানি সাহিত্য মূলত আমাদেরকে কি করে? একটু আনন্দ দেয়, একটু বিনোদনের ব্যবস্থা করে। সেই নাটকটাও, কমেডি নাটকটা অনেকটা সেই রকমই। আর শ্রেণীবিন্যাসের বিবেচনায় নাটকে বহু শ্রেণীতে ভাগ করা সম্ভব, যেমন ধ্রুপদী, রোমান্টিক, তারপরে কাব্যধর্মী, সামাজিক, চক্রান্তমূলক, ঐতিহাসিক, পৌরাণিক, প্রহসন। এইসব ছাড়াও কিন্তু আছে গীতিনাট্য, নৃত্যনাট্য। দেখো তোমাদের সব বইয়ের মধ্যে ডিটেলসে দেওয়াই আছে। চরিত নাটক, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সমস্যা প্রধান নাটক, একাঙ্কিকা। এই সব কিছুর সমন্বয়ে আসলে কি আমরা নাটকটাকে বুঝতে পারি আর কি। আর নাটক মোটা দাগে ২টা ভাগে ভাগ করা হচ্ছে, ট্র্যাজেডি এবং কমেডি। এটা হচ্ছে প্রধান ২টা ভাগ। এই ২টা বিভাজন ছাড়াও এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলাও আছে, তোমরা এগুলো ভালো করে দেখে নিও। আর বাংলা নাটকের ক্ষেত্রে যে যুগান্তকারী প্রতিভা কে দেখিয়েছেন? মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। আর মাইকেলের লেখনীতেই সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি, প্রহসন এই সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। তারপর দীনবন্ধু মিত্র আবির্ভূত হলেন, তিনি সামাজিক নাটক নিয়ে আসলেন। নীল দর্পণ, যেটা কিনা ছিল অনেক বেশি সমাজের অসঙ্গতিগুলা তিনি তুলে ধরেছিলেন। পরবর্তী সময় গিরিশচন্দ্র ঘোষ, তারপর তিনি ছিলেন নাট্যকার এবং অভিনেতা। তারপর পৌরাণিক নাটক জনা, বুদ্ধদেব, ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল, এইসব রচনা করে গিরিশচন্দ্র অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপর দ্বিজেন্দ্রলাল রায়, আমরা যাকে বলি ডিএল রায়, তিনি ঐতিহাসিক নাটক যেমন চন্দ্রগুপ্ত, শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিল। আর তার সমসাময়িক গণের মধ্যে ছিল অমৃতলাল বসু, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিন্দু, তারা ছিলেন উল্লেখযোগ্য। তারপরে আবির্ভাব হয় রবীন্দ্রনাথে, তিনিই কিন্তু বাংলা নাটকের মোড়টাকে অনেক বেশি ঘুরিয়ে দিয়েছিলেন। এই যে মানুষ যে নাটকমুখী হয়েছে, নাটককে এত বেশি পছন্দ করেছে,
এইখানে কিন্তু রবীন্দ্রনাথের অনেক বড় একটা অবদান ছিল। যেমন রক্তকরবী, ডাকঘর, অরুপ্রতন, এইসব প্রতীকধর্মী নাটক তিনি রচনা করে তিনি কালজয়ী হয়েছিলেন। তিনি সেই সময়টাকে মোটামুটি জয় করে নিয়েছিলেন। আর এই তো গেল আমাদের কবিতা এবং নাটক। তারপরে যে শাখাটা সেটা হচ্ছে ছোট গল্প। ছোট গল্প কিন্তু একটা চমৎকার একটা সাহিত্য শাখা আমরা বলবো। যেমন হঠাৎ শুরু হয়ে হঠাৎ শেষ হয়ে যায়। এখানে রবীন্দ্রনাথ ছোট গল্পের চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন। দেখো এখানে আছে রবীন্দ্রনাথ তার কবিতায় যা লিখেছিলেন সেটাই ছোট গল্পের একটা প্রকৃতি সম্পর্কে আমরা মোটামুটি বুঝে ফেলবো যে এটা আসলে কি হতে পারে। তিনি লিখেছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। এটাই হচ্ছে ছোট গল্পের সবচেয়ে চমৎকার একটা সংজ্ঞা, যেখানে শেষ হয়ে হইল না শেষ মানে সাঙ্গ করি মনে হবে শেষ করে ফেলেছি, কিন্তু আমার মনে হবে যেন আরো একটু কিছু শুনতাম যদি, আরো একটু কিছু জানতাম যদি, যে ঘটনাটা আসলে কি। তোমরা একটু খেয়াল করো, যদি তোমরা মহেশ পড়ে থাকো, তোমরা মহেশ গল্পটা পড়লে অথবা ছুটি, এই ধরনের রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো পড়লে তোমরা বুঝতে ফেলবে যে আসলে ছোট গল্পটা কিরকম হয়। যেমন হঠাৎ করে শেষ হয়ে যায়, তখন তুমি মনে হবে যে আচ্ছা এরপরে কি হতে পারতো, এখানে কি রতন কি মারা গিয়েছিল, বা রতন কি আরো কিছু ঘটনা ঘটতে পারতো। মানে তোমার একটু রেস্টটা থেকে যাবে, তোমার একটা অতৃপ্তি থেকে যাবে, তোমার আরো কিছু জানার একটা আগ্রহ জন্মাবে। আর এটাই হচ্ছে মূলত ছোট গল্প। হঠাৎ শুরু হঠাৎ শেষ, একটা কাহিনীর খণ্ড অংশ মাত্র আমরা বলতে পারি। শেষ হয়ে হইল না সে কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এই কথার ভিতরে বলে দেওয়া হয় যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতর ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে খুব বেশি সময় না, 40-50 বছর ধরে মাত্র। তার পূর্বে শুধু গল্প হতো, ছোট গল্প হতো না। বড় আকারের গল্পকে বলা হতো উপন্যাসিকা, এখন আমরা যেমন ছোট নাটককে বলি নাটিকা, অর্থাৎ ছোট উপন্যাস বলা হতো উপন্যাসিকা। আর সাহিত্যের যত শাখা আছে, যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস, সেসবের মধ্যে ছোট গল্পই হচ্ছে সবচেয়ে সর্বকনিষ্ঠ, বেশি আগের না, একদম সবচেয়ে ছোট। ছোট গল্প থাকে উপন্যাসের মতোই, কোনো না কোনো কাহিনীর বর্ণনা থাকে, তবে তার শুরু থেকে শেষ পর্যন্ত নয়, কাহিনীর ভেতর থেকে বেছে নেওয়া কোনো অংশ থাকে মাত্র। আর ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে বাংলায় যে উপন্যাস লিখিত হয়েছিল, ছোট গল্প সেই রকমই পাশ্চাত্য সাহিত্য থেকেই অনুপ্রাণিত হয়ে ছোট গল্পগুলা রচিত হয়েছিল। আর ছোট গল্প কোন ধরনের কাহিনী বুঝাবে সেটা বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো মনে করতেন যে আধা ঘন্টা থেকে 2-1 ঘন্টার মধ্যে পড়ে উঠা যায় এমন কাহিনী হচ্ছে ছোট গল্প। ইংরেজ লেখক H.G. ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন 10 থেকে 50 মিনিটের ভিতর পড়ে শেষ হয়ে যাবে। কিন্তু ইংরেজি ভাষায় পোকে কিন্তু ছোট গল্পের জনক হিসেবে বিবেচনা করা হয়, কারণ তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন, তিনি যে লেখাগুলা লিখেছিলেন, সেটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা অর্জন করেছিল। আর উপন্যাস যেমন বিস্তৃতি ভাবে এটার কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধিটা ক্ষুদ্র হওয়ার কারণে পুঙ্খানুপুঙ্খভাবে সেই উপস্থাপনাটা আমরা পাই না, অপ্রয়োজনীয় ঘটনাও সেখানে বিশেষ একটা থাকে না। আর সাহিত্য গবেষক শ্রীশচন্দ্র দাস তিনি কি বলেছেন, আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণাবয়ব আলোচনা থাকতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করে ফুটাইতে পারেন, তখনই ইহার সার্থকতা। জীবনের কোনো একটা বিশেষ মুহূর্ত, কোনো বিশেষ পরিবেশের মধ্যে কেমন ভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হইয়াছে, ইহা তাহারই রূপায়ণ। আকারে ছোট বলিয়া এখানে বহু ঘটনা সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড় সম্ভবপর নহে। ছোট গল্পের আরম্ভ এবং উপসংহার নাটকীয় হওয়া চাই, মানে একটা নাটকীয়তা থাকবে, একটা চমক থাকবে, আমরা বলতে পারি যে একটা চমক থাকতে হবে। আর সত্য কথা বলতে কি, কোথায় আরম্ভ করতে হবে এবং কোথায় সমাপ্তি রেখা টানতে হবে, এই শিল্প দৃষ্টি যার থাকবে না, তার পক্ষে আসলে ছোট গল্প লিখতে চেষ্টা করা আসলে এটা একটা লাঞ্ছনার মতোই। এখানেই তিনি এই কথাটা বলেছেন যে বাংলার সার্থক ছোট গল্পকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অনেক ছোট গল্প লিখেছেন। যেমন আমরা যে গল্পগুচ্ছের প্রত্যেকটা গল্পই কিন্তু ছোট গল্প, কঙ্কাল, সুভা,
তারপরে এরকম অনেক ছোট গল্প আছে, তোমরা সময় পেলে পড়ে নিও। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্প বহু প্রকারের হতে পারে, যেমন দেখো শ্রেণীবিন্যাসটা তিনি কিভাবে দেখিয়েছেন প্রাবন্ধিক হায়াত মাহমুদ। এখানে বলছেন প্রেম বিষয়ক, সামাজিক, প্রকৃতি, মানুষ সম্পর্কে অতি প্রাকৃত কাহিনী, হাস্যরসাত্মক, উদ্ভট, সাংকেতিক, প্রতীকধর্মী, ঐতিহাসিক, বিজ্ঞান ভিত্তিক, গার্হস্থ্য বিষয়ক, মনস্তাত্ত্বিক, মানে সব বিষয় তো আমরা দেখতে পাচ্ছি। মনুষ্যতর, প্রাণী জগৎ, বাস্তবনিষ্ঠ, গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ গল্প, আর বিদেশি পটভূমিকা রচিত গল্প, এই বিভিন্ন আকারে ভাগ করা হয়েছে। আর আমাদের জন্য গর্বের বিষয় এটাই যে বাংলা ভাষায় উপরোক্ত সব কটি শ্রেণীরই গল্পই বাঙালি লেখকবৃন্দ লিখে গেছেন, আর এখন পর্যন্ত কিন্তু লিখছেন। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা সাহিত্যে মোটামুটি ভালোই সমৃদ্ধ। ছোট গল্পের দিক দিয়েও, নাটক কবিতায় তো সমৃদ্ধ আছি, কারণ আমরা জানি যে আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, তারপরে আরো অনেক কবি আছেন, অনেক সাহিত্যিক আছেন যারা কিনা ছোট গল্প লিখেছেন, নাটক লিখেছেন, কবিতা লিখেছেন। এরা সবাই কি করেছেন, আমাদের আমাদের যে সাহিত্যটাকে অনেক বেশি সমৃদ্ধ করে গেছেন। তাহলে এই আমরা 3টা পার্ট নিয়ে আজকে আলোচনা করলাম। পরবর্তী যে পর্বটা করব সেটার মধ্যে আমরা অন্য যে শাখাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা ভালো করে পড়বে, আর পড়ে ভালো করে বোঝার চেষ্টা করবে। এমসিকিউ টাইপের প্রশ্নগুলোর জন্য তোমাদের ভালো করে বারবার পড়তে হবে, সৃজনশীলের জন্য ভালো করে পড়তে হবে। ভালো করে পড়ে আত্মস্থ করে তোমরা প্রবন্ধটা বোঝার চেষ্টা করবে। আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, ভালো করে পড়বে, আর দ্বিতীয় পর্বটা কিন্তু অবশ্যই দেখবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ক্লাসটা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।